আমরা 3 মাস আগে নোটিশ পাবো, কিন্তু আমাদেরকে নোটিশ কেন করা হয় নাই? আর কেন আমাদেরকে এভাবে স্যার চাকরিচ্যুত করা হলো? স্যার, আমরা সবাই তো কোভিড যোদ্ধা, আমরা অনেকে কোভিডে ডিউটি করেছি। আমরা যে ভাই বোন 286 জন, এই 286 জন ভাই বোন আমরা কোভিডে যুদ্ধ করছি। আমরা অনেক, কেউ মারাও গেছে, কেউ মারাও গেছে। এবং এই কোভিডে আমরা যারা ডিউটি করছি আমাদেরকে বেতন দেওয়া হয় নাই। বেতন চাওয়ার অপরাধে অনেকে চাকরিও চলে গেছে, অনেকে শারীরিক নির্যাতনও হয়েছে। বিগত সরকারের কাছে অনেকবার দাবি তুলছি, অনেক আন্দোলন প্রেস ক্লাবের মোড়ে সব জায়গায় করছি, কিন্তু আমাদের যে ডিরেক্টর গেছে নিয়াতুজ্জামান স্যার, উনি এনটিভি সাংবাদিকদের বলেছিলেন যে ওদের চাকরি নাই। এটা বলতেও আমাদের কষ্ট হয়, যেহেতু ওরা অনেক মানবতার সাথে কাজ করছে, ওরা অনেক মানবিক, অনেক যুদ্ধ করছে কোভিডে। ওদের বেতন পাও না, ওরা বেতন পাবে, এটা যৌক্তিক দাবি। এটা নিয়ে আমরা কথা বলতেছি সচিবালয় বা যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় চিঠি দিছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের ওই 14 মাসের বকেয়া বেতন আমরা পাই নাই। আর উনি বলছে যে বাবা, যারা কোভিড যোদ্ধা এদের চাকরি এই মুগ্ধা হসপিটাল থেকে যাবে না, তাই ঠিকাদার থাক, বা আমরা ঠিকাদার যদি কখনো বাতিল হয় এই প্রতিষ্ঠানের আন্ডারে আমাদেরকে রাখবেন। কিন্তু আমাদের ওই স্যার চলে গেছেন। আর এক স্যার আসছিলেন হাসিবুল ইসলাম, তিনি ইতিমধ্যে গত মাসের মানে 25-26 তারিখে গেছে, মানে ডিসেম্বর মাসে গেছে। জানুয়ারি মাসে যে স্যার আসছেন, জানুয়ারি মাসের 1 তারিখে যে স্যার আছে, ওই স্যারের নাম হচ্ছে মেজবাউল ইসলাম, মেজবাউল রহমান। কথা বলতে মানা করছে, আমি কিন্তু লাইভ চলতেছে, এটা 5 থেকে বললেই হয়। মেজবাউর রহমান, আমি দেখছি মেজবাউর রহমান নাম। এটা লাগাই কি করে, আমি কি কথা বলবো? আমাদের দেশে লাগাইতে আপু, আপনার কাছে জানার চেষ্টা করবো আসলে যে আপনারা যে এখানে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের দাবি দেওয়া সম্পর্কে যদি বলতেন। আমাদের দাবি দেওয়া সম্পর্কে একটাই, আমাদের চাকরিটা স্থায়ী করানো চাই, ঠিক আছে? আর আমাদেরকে হুট করে আমাদেরকে বের করে দিছে, আমাদেরকে কোনো কিছু বলে নাই, জানেন আমরা 3টা পর্যন্ত কাজ করছি। সকালবেলা এসে ওনরা হঠাৎ করে এক মানে লোক নিয়ে আসা ঢুকে আমাদেরকে বের করে দিচ্ছে। এক পর্যায়ে আমরা যদি কথা বলতে যাই, সেখানে আমাদেরকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এবং আমাদের এক ভাইকে তারা তুলে নিয়ে গেছে। আমরা পরিচালকের সাথে দেখা করতে গেছি, উনি আমাদের সাথে দেখা করতে চায় না, উনি আমাদের সাথে কথা বলতেও চায় না, উনি ওনারা চেপে রাখছে। বাট আমাদের এক ভাই, আমরা ওনাকে ওখানে বসেছিলাম যে আমাদের স্যারের সাথে দেখা করবো, স্যারের সাথে কথা বলবো, আপনারা ঢুকছেন, আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই, বা আপনাদের সাথে আমরা কোনো কিছু জোর ঝামেলা জড়াইতেও চাই না, আমরা স্যারের কাছে কথা বলতে চাই। স্যার যখন বলছে যে উনি আমাদের সাথে কথা বলে নাই, তো আমার এক ভাই বলছে যে সবাইকে একটু বসার কথা বলছে, আমার ওই ভাইকে ধরে নিছে, ধরে নিয়ে গিয়ে ওকে খুব মারধর করছে। ও এখন অনেক অসুস্থ, ওর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? যখন ওর অবস্থা খুব খারাপ, এখন এভাবে আছে। কিন্তু আমাদেরকে কেন নোটিশ ছাড়া বের করে দিল? আমাদেরকে কোনোদিন বলে নাই যে তোমাদের চাকরি নেই। 3 মাস আগে, 2 মাস আগে যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরকেও একটা সময় দেওয়া হয়, কিন্তু আমাদেরকে কোনো সময় দেওয়া হয় না। আমাদের চাকরি থেকে কেন আমাদেরকে এভাবে বের করে দেওয়া হলো? আমরা কোথায় যাবো? সামনে একটা ঈদ, রোজা। সেখানে আপনি বললেন যে আপনাদের এক ভাইকে তুলে নিয়েছে, কারা নিয়েছে? তুলে নিয়ে গেছে ওখানে আমাদের এলাকায় বিএনপির ছেলে মেয়েরা ছিল, ছেলেরা, বিএনপির অনেকগুলো ছেলেরা আসছে। ওরা আয়েশা, হ্যাঁ ঠিক আছে, ওরা আয়েশা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমাদেরকে এরকম কথা বলা হয়েছে যে তোমরা যদি এখান থেকে না সরে যাও মেডিকেল থেকে, তোমাদেরকে হিজলা দিয়ে বেইজ্জতি করা হবে। যদি না করে, আমরা ছেলে মানুষ, তোমাদেরকে আর কি করবো? আমাদের সামনে কুইটা মানে খুব গায়ে পড়ে আসছে মারার জন্য। আমার ছেলে এবং মেয়েকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি তো থাকবেন না এলাকায়, এবং আপনার ছেলে মেয়ে যে ঘর থেকে বের হবে সেটাও আপনি চান না ভালো, তাহলে আপনি কোনটা চান? তো আমাদের অপরাধ কি? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি অধিকার নেই এই দেশে থাকার? এখানে কেন এরকম করা হইতেছে? তো আমাদের মানে আমাদের একটা দাবি ছিল, ডক্টর ইউনূসের কাছে আমাদের একটা দাবি ছিল, উনি আমাদের এখানে এখন বর্তমানে সরকার, ওনার একটা দাবি ছিল যে আমাদের এই ঠিকাদারটা বাদ দেওয়ার জন্য, কিন্তু উনি আমাদের ঠিকাদারটা বাদ দেয় নাই। 15 দিন 2বার করে সময় নিছে, আজও পর্যন্ত উনি আমাদের এটা বাদ দিতেছে না। না দেওয়ার কারণে যে কোনো মানুষ আমাদের সাথে এই ব্যবহারটা করতেছে। তো এখানে আপনার লেখা দেখুন যে আসলে 14 মাসের বেতন, আপনার যদি 14 মাসের বেতন বকেয়া রয়েছে, তাহলে আপনারা কি আন্দোলন কি এই ইউনূস সরকারের আমলেই শুরু করছেন না আরো আগে? আমরা 2018 সালে করছি, ঠিক আছে? 2018 সালে এরকম করছি, 20 সালেও করা হয়েছে। তো এই 14 মাসের বেতন করোনার ভিতরে দেওয়া হয়নি, ঠিক আছে? তো আমাদের 14 মাসের বেতনও তো আমরা পাই।
সে টাকাটা আমাদেরকে দেওয়া হয়নি। সে কোম্পানি তো নাই, 5 তারিখের পর সে কোম্পানি চলে গেছে। আমরা তাকে কোথায় পাবো? তার ফোন বন্ধ, তো আমরা তো তাকে পাই না, আমরা কার কাছে যাব? আমাদের এখানে পরিচালক 6 মাস পর চেঞ্জ হয়ে যায়। এই 5 তারিখের পর 2টা পরিচালক চেঞ্জ, তার আগের স্যারও চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা কার কাছে যাব? দর্শক, আপনারা আসলে যেমনটাই জানলেন যে এখানে যে হাসপাতালে এখানে তারা তাহলে পরিবার আসলে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে যে আমরা আপনার কাছে জানার চেষ্টা করবো আসলে আপনার বেতন পাচ্ছেন না, তাহলে আপনাদের ফ্যামিলি আপনাদের কি আশ্বাস দিতে তারা? আমরা ঋণে আছি। আমরা যখন বেতন তখন তো বলছে 1 মাস পরে, আমরা চাইছি 3 মাস হয়ে গেছে, তখন চাইছি, তখন বলছে যে দিব সামনে মাসে। প্রতি মাসে বলছে। আমরা বাড়িওয়ালার ঘর ভাড়া বাকি রাখছি, আমরা দোকান বাকি করছি, আমাদের বাড়িওয়ালারা অপমানও করছে যে এই আপনারা বেতন দেন, আপনারা বাসা থেকে বের হয়ে যান। এবং আমাদের অনেক স্বামীরাও চলে গেছে, যখন এই 14 মাস বেতন দেয় না, স্বামীরাও চলে গেছে ফালাইয়া। ঠিক আছে, আমরা দোকানদারের কাছে অপমান হয়েছি। আমরা ছেলে মেয়ে, আমার সন্তান, আমার যে সন্তান ছিল, আমার ছেলে পড়তো, আমার ছেলে ডাক্তারি পড়তেছিল, আমার ছেলের এই বেতন দেয় নাই, সেই বেতনের সময় বেতন দেওয়ার কারণে পরীক্ষা দিতে পারে নাই, সে ফি দিতে পারে নাই, সেই কারণে আমার ছেলে রাগ করে সে আত্মহত্যা করছে। এখন আমি নিঃসন্তান, এখন আমার চাকরি নাই, এখন আমি কার কাছে যাব? এখন আমার স্বামীও নাই, আমার সন্তানও নাই। ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে আমরা অনেকবার গেছি, আপনি আমাকে আশ্বাস দিয়েছেন, আমাদের 15 দিন সময় চাইছেন যে আমাদের চাকরি যাবে না, আমাদের চাকরি যাবে না, আমাদের চাকরি থাকবে। আমরা তো কোনো সরকারের না, আমরা শ্রমিক, আমরা কর্ম করি, আমরা পেট চান, আমরা দিন মজুর, আমাদের দিনের টাকা দিনে দিয়ে দেন, আমাদেরটা বকেয়া রাখছেন। এখনো আমরা কালকেও আমরা ডিউটি করছি, ডিউটি করার পরে আমাদের 2টা বাজে আমরা জানি যে আমার লোকজন নিচে, আমাদের চাকরি নাই, আমাদের চলে যেতে বললো। তখন আমরা ডাইরেক্টরের কাছে গেলাম যে স্যার, আপনি তো আসছেন, আপনি আমাদের এই মাসের বেতন ডিউটি করাইছেন, কিন্তু আপনি তো জানাইলেন না, এখন ওনাদের নতুন লোক এই করছে, আমাদের যাইতে বলে, আপনি কি বলেন? তখন সে বলে করছে, সে আমাদের সাথে দেখা করতে চায় না। তো আমাদের এক ভাইরে বললাম যে ভাই, আমরা তো কথা বলতে পারি না, তো তুমি যে আমাদের পক্ষে 2টা কথা বলো যে আমাদের কেন বাদ দিল, আমাদের অপরাধ কি? আমাদের কারো স্বামী নাই, কারো সন্তান নাই, তাহলে তারা কোথায় যাবে? আমাদের তো বয়সও নাই যে আমরা অন্য কোথাও যাব, সেখানে আমরা কর্ম করে খাবো। হ্যাঁ, আমাদের কোনো ইয়ে নাই। এখন আমরা আগের যে সেই 14 মাসের ঋণেই পড়ে আছি, আবার এখন এই যে এখন 15 মাস, এখন এই মাস নিয়ে 15 মাসের বেতন আমরা পাই। এখন এরকম মানুষ, আমাদের অনেকের স্বামী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে। আমার যেমন, আমি করোনার মধ্যে ডিউটি করার অবস্থায় আমার বাচ্চা পেটে ছিল, সেই বাচ্চা মারা গেছে, ওই আপারও বাচ্চা পেটে ছিল, সেটাও মারা গেছে। এরকম অনেকের বাচ্চা মারা গেছে, অনেকের স্বামী চলে গেছে, এই ভাই স্ট্রোক করছে, তারও অসুস্থ, এরকম সবারই সমস্যা। তারপরেও আমরা করে যাইতেছি যে একটা করলে, আমরা একটা দোকান দেখাইলে যে হ্যাঁ দিবে, আমরা কিছু দিয়ে আবার বাকি রাখি, এভাবে চলতেছি, এই জীবন জীবিকা করতেছি। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই চাই, জনগণের কাছে, ছাত্র নেতাদের কাছে, বিশ্ববাসীর কাছে আমি চাই যে আমাদের এই বৈষম্য থেকে আমাদেরকে বিরত করুক, দূর করুক আমাদের বৈষম্য। কারণ সরকারি যারা আছে তাদের 10 জন রাখছে, তাদেরকে ওয়ার্ড মাস্টারের 10 জন রাখছে, আরো সরকারি যারা চাকরি করতেছে তাদের 10 জন রাখছে, আর আমাদের 80 জন বাকি বাদ দিছে। এখন এক ফ্যামিলি 3 জনও আছে চাকরি করতেছে, তাদের সরকারি চাকরিও আছে, আবার বাকি 3 জনও করতেছে, আর আমাদের কেউ নাই, আমাদের কর্ম করার মতো কেউ নাই, থাকার জায়গাও নাই, আমাদেরকে চাকরি থেকে বাদ দিছে। এই বৈষম্য থেকে আমাদেরকে বাঁচান। আমরা কোনো দল করি না, আমরা কোনো দল চাই না, আমরা নিরপেক্ষভাবে আমরা চাকরিটা স্থায়ী চাই, আমরা আর কিছু চাই না। আমাদের চাকরিটা স্থায়ী করুক, এই টেন্ডার বাতিল করুক। এখনো টেন্ডার তারা পায় নাই, তাতে আমাদের বাতিল করছে। যদি তারা টেন্ডার পায় তাহলে তো আমরা হাসপাতালে গিয়ে একটু সেবাও পাবো না। হ্যাঁ, আমাদের চাকরিটা আবার আমাদের এই টেন্ডার বাতিল করেন দয়া করে। ডক্টর ইউনূস স্যার, আপনার এই টেন্ডার বাতিল করে আমাদের চাকরি বহাল করে দেন, আমাদের বেতনগুলো দিয়ে দেন দয়া করে, আল্লাহর হস্তে। এই ছাত্র নেতারা আছেন, ছাত্র জনতা, এই যারাই আছেন, আর যেহেতু প্রেসিডেন্ট যদি সরাইতে পারে আমাদের ছেলে মেয়ে ভাই বোন ছাত্ররা,
তাহলে আপনারা আমাদের পাশে থাকেন। আমাদের এই পেটের দায় কে নিবে? আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব? দয়া করে আমাদের প্রতি একটু দয়া করেন, একটু রহমত নাজির করে আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। আমরা তো সরকারি চাই নাই, আমরা শুধু ইস্তাহার চাইছি যে টেন্ডারটা বাতিল করে আমাদের রাখেন। আমরা যতদিন একটু সুস্থ আছি করে খাই। করোনার মধ্যে আমরা ডিউটি করছি, আমরা ডেঙ্গুর মধ্যে, আমরা চিকুনগুনিয়ার মধ্যে, আমরা কোনটার মধ্যে নাই। 13 সালে থেকে চাকরি করে আজকে 12 বছর পরে পারলে যায় না, কোনো বিনা নোটিশে একটা কোনো রিজাইন পেপার না, কোনো মানা না, কিচ্ছু না, এভাবে আমাদেরকে বাতিল করছে। দয়া করে আমাদেরকে আমাদের চাকরি ফিরিয়ে দেন, আমাদের বেতন দেন, আমাদের সম্মান ফিরিয়ে দেন। আমার আর কিছু বলার নাই। তারা এটাও বলছেন যে হ্যালো, সব মানুষের চাকরির দরকার, তোমার আর চাকরি দরকার না। 100 বার ফোন দিয়েছি সকাল থেকে, ধরো না। আমরা শ্রম ভবনে আসছি। ভাই এটাও দিন। বিলম্বে আপনারা হসপিটাল পরিত্যাগ করবেন। এই যে হঠাৎ করে আমাদের চাকরি থেকে বহিষ্কার করা, চিঠি না, কোনো কথা না, কিছু না জানিয়ে না বলে হঠাৎ করে চাকরিচ্যুত করা, তাহলে এখন আমরা এই যে এতগুলো মা বোন ভাই যারাই আছে, প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে, যার যার উপরে এক একটা দায়িত্ব আছে। এখন আমরা কি করব? শ্রম ভবনে আসার উদ্দেশ্য হলো আমাদের চাকরিটা যেন অতি বকেয়া বেতনও আছে আমাদের, যেটা বলছিল নিয়াজুজ্জামান স্যার, বলছিল যে আমরা এটার জন্য চেষ্টা করতেছি, আমরা অবশ্যই আপনাদের বেতনটা দিব। সেই বেতন এবং আমাদের চাকরিটা যেন থাকে, আমাদের কোনো প্রকার বিলম্ব না করে যেন আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়, এটাই শুধু আমাদের দাবি। এক কথায় এক দাবি, আমাদের চাকরি ফেরত চাই। থ্যাংক ইউ। আপনার কাছ থেকে জানতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, পরবর্তীতে আপনাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আপনাদের চাকরি যদি পুনরায় ফেরত না দেওয়া হয়, তাহলে কি ধরনের কর্মসূচিতে আপনারা যাবেন, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। কঠিন থেকে কঠিন, কি ধরনের হুঁশিয়ারি সম্পর্কে বা আপনারা আমাদের লাশ হয়ে যাবো আমরা। আমার কাছে কয়টা লাগাইছে, খোলো এগুলা এবার পিটে দাও শামসুনার জায়গা দাও। দুইটা আপনার না? আপনার কাছ থেকে জানতে চাই, আজকে তো আপনারা শ্রম ভবনে অবস্থান করছেন, যদি এই পর্যায় থেকে আপনাদের শ্রম ভবন থেকে কোনো ধরনের নির্দেশ না আসে, তাহলে পরবর্তীতে কি ধরনের কর্মসূচিতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আমারও নাম সরি। একটু আপনার কাছ থেকে পুরো বিষয়টা ভালো করে জানতে চাই, আপনারা কেন আসলেন, কারণ কি, আপনারা আমরা কি ধরনের কর্মসূচিতে যাবেন? 2013 সাল হইতে মুগ্ধ হসপিটালে কাজ করি। 2013 সালের লাস্টের দিক থেকে ইতিমধ্যে অনেক কোম্পানি আসছে, অনেক কোম্পানি আমাদেরকে চাকরিতে বহাল রাখছে, কিন্তু বর্তমানে যে কোম্পানি আইছে সকালে আইসে বিকেলে কয় চাকরি নাই। কালকে সকালে ডিউটিতে গেলাম, দুপুরবেলা বেরোনোর সময় শুনি অনেক লোকজন জমায়েত, কি হয়েছে, চাকরি নাই, কার নাই, অমুকের নাই। সবাই আমরা ডাইরেক্টর স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে স্যার বললো যে বাবা ইতিমধ্যে একটা টেন্ডার হয়েছে, আমিও জানি না, তবে তোমাদের চাকরি নাই এটাই জানি, তোমরা যদি পারো সরকারের কাছে দাবি আদায় করে নিয়ে এসো। তো আমরা কয়েকবার বিগত সরকারের আমলেও আমরা কয়েকবার মানববন্ধন করছি ঠিকাদার বাতিল করার জন্য, উনি আমাদের কোনো কর্ণপাত করেন নাই। এরপরে 5 তারিখে যে ছাত্র আন্দোলনের পরে সরকার পতন হয়েছে, 17ই আগস্টে আমরা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 17 তারিখে আন্দোলন করছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন
যে বাবা কারোর চাকরি যাবে না, যা যেভাবে আছে ওইভাবেই চলবে। এখন আমার প্রশ্ন, শ্রম ভবনের কাছে আমি একজন শ্রমিক, মুগ্ধা হসপিটালে আমি অনেক শ্রম দিয়েছি, কোভিড-19 ডিউটি করেছি, 14 মাস আমাকে বেতন দেওয়া হয় নাই, আমি সহ আমার ভাই বোন সবাইকে। আমার ভাই বোন সহ অনেকের 14 মাসের বেতন দেওয়া হয় নাই। গোয়েন্দাগুলো আপনি দেখেন বসে আছে। কেন আসছেন বলে এটা জানতে চাই, আপনার চাকরি ফেরত পাওয়ার জন্য বা আপনি কি কাজের জন্য আসছেন? আমি শ্রম ভবনে আজকে আইছি, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি মুগ্ধা হসপিটালের একজন শ্রমিক। আমাকে বিনা নোটিশে কেন চাকরি থেকে বিতাড়িত করা হলো মৌখিক নির্দেশে? সরকারের কাছে এবং শ্রম ভবনে আসছি আমি একজন শ্রমিক হিসেবে, দুইজনের কাছে আমার একটাই দাবি, আমার যে সকল ভাই বোন এবং আমি সহ যে কয়জনের বকেয়া বেতন আছে এবং আমাদের যে কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে পূর্ণাঙ্গ বহাল এবং 14 মাসের বকেয়া বেতন আমরা ফেরত চাই। এবং এই মির্জা পার্সের লোকে আমাদের কথা চোখে মেডিকেলটা বের করে দিচ্ছে, কিন্তু কেন? আমাদের অফারটা কোথায়? আমরা তো শ্রম দিয়ে, আমরা কোনো আওয়ামী লীগ বুঝি না, আমরা কোনো বিএনপি বুঝি না, আমরা কোনো জামাত বুঝি না, আমরা এখানে কর্ম করে খেতে আসছি, আমরা কর্ম করে খাবো। আমরা চাই যেন আমাদের চাকরি যেন পূর্ণ বহাল থাকে, আমরা দ্রুত ব্যবহার মতো চাকরি আমাদের কর্মস্থল আমরা ফিরে যেতে চাই, এটাই আমাদের দাবি। এবং আমাদের জানি বেতন ফিরে পাই। হ্যাঁ, আমরা এখন আমরা ঘর বাড়ি কোথা থেকে দিব? আমাদের সংসার কিভাবে চলবে? আমরা কিভাবে চলবো? তারা কেন আমাদেরকে এইভাবে বের করে দিল? কিছু না বলে কেন? এটা আমাদের দাবি। এখন আমরা চাকরি ফেরত চাই, আমার চাকরি আমি ফেরত চাই এবং আমি আমার বেতন ফেরত চাই। এটা আমাদের ইউনিট সরকারের কাছে দাবি, এটাই আমার কথা। যদি আমাদের যদি বহাল যদি না হয়, আমাদের যদি কোনো মানে তারা যদি দাবি যদি মেনে না, আমরা কঠোর আন্দোলন শুরু করবো, আমরা রাজপথে থাকবো। এতে যদি আমাদের মৃত্যু হয় আমরা রাজপথে মানে মারা যাবো, আমরা ঘরে ফিরবো না। চাকরি যেমন আমাদের না দিলে আমরা ঘরে থাকবো না, মানে রাস্তায় থাকবো, ঘরে যাবো না, এটাই আমাদের কথা। বিএনপির লোকেরা সবাই ভয় পাও, চাকরি কেন দিবে না? অতটা ভয় পেয়ে লাভ নাই। বিএনপিরা আন্দোলন মারধর করে, আমরা বিএনপি ধরে ঘরে যাবো না। আপনাদের কথা হবে টপিকের কথা। আমি শুধু প্রশ্ন করবো, আজকে শ্রম ভবনে কেন আসছেন? গতকালকে মানে এটাই তো হবে, গতকালকে ঘটনা তো আমরা জানি। গতকালকে আপনাদের হঠাৎ করে চাকরি থেকে না করে দিয়েছে, এই প্রতিবাদে আজকে আমরা শ্রম ভবনে এসেছি, এটাই তো? শ্রম ভবন থেকে যদি কোনো ধরনের মানে আপনাদের আশ্বাস না আসে, তাহলে আপনার পরবর্তীতে কি ধরনের কর্মসূচি যাবেন এটা আপনাদের ব্যক্তিগত জন্য আমরা আসছি। সুতরাং আপনারা আপনার ব্যক্তিগত জায়গা থেকে বলবেন। তখন ধুলার কারণে আমার মানে কয়েকজনের বক্তব্য নিতে চাই, ঠিক আছে, একসাথে, যে কেন এসছেন। সুতরাং প্রথমে কি আপনি বলবেন? বলেন, একটু জোরে বলবেন। আপনাদের আন্দোলন তো একটু আন্দোলনের মানে স্পিডটা একটু ভালো থাকতে হবে। প্রথম থেকে আবার শুরু করছি। আমার প্রশ্নটাকে আপনি কেন শ্রম ভবনে আসছেন, এই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে। ভালো একটা কাজ করছেন, আইডি কার্ড করে আসছেন। ধন্যবাদ সবাইকে। আমার প্রশ্ন হচ্ছে, সমস্যা নেই, আমি আমার আপনি কেন মানতে হবে।
দাবি মানতে হবে, মানতে হবে। এক দেশে দুই নিয়ম চলবে না, চলবে না, এক দেশে দুই নিয়ম চলবে না, চলবে না। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ইউনূস সরকারের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। গুড। আজকে শ্রম টাকা দিবে সরকার, কি দরকার? টাকা টাকা দিবে সরকার, এক দেশে দুই নিয়ম চলবে না, চলবে না। টাকা দিবে সরকার কৃষকদের কি দরকার? দালালের কি দরকার টাকা দিবে সরকার, টাকা দিবে সরকার দালালের কি দরকার? দালালের কি দরকার টাকা দিবে সরকার, দ্বিতীয় কথা মানি না মানবো না, মানবো না। চাকরি আমাদের ফেরত চাই টাকা ফেরত চাই, দিতে হবে দিতে হবে দিতে হবে, দিতে হবে, মানতে হবে মানতে হবে দিতে হবে, মানতে হবে। ইউনূস সরকারের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ইউনূস সরকারের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওই সামনের ঠাই নাই বিনা সরকারের বাংলায় মুক্তার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এক দেশে দুই নিয়ম চলবে না, চলবে না, এক দেশে দুই নিয়ম চলবে না, চলবে না, কেউ খাবে না চলবে না, তা হবে না, তা হবে না তা হবে না এক দেশে কেউ হবে না, এক দেশে দুই নিয়ম চলবে না, চলবে না। ইউনূস সরকারের বাংলায় বৈষম্য